সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমার আজকের আলোচনার বিষয় আফ্রিকার শিশু সাহিত্য। আফ্রিকা যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যে অত্যন্ত সমৃদ্ধশালী একটি মহাদেশ, এই বিষয়টি বিংশ শতাব্দীর 50 এবং 60-এর দশকের আগ পর্যন্ত তেমনভাবে পর্যালোচনা বা গবেষণা অথবা জানাশোনার মধ্যে ছিল না। এর পেছনে অবশ্য রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ ছিল। কারণ আফ্রিকাকে যদি শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ইতিহাসের সমৃদ্ধশালী একটি উৎস হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে তো একে শোষণ করা এবং শোষণ করে সেটাকে যে ন্যায়সঙ্গত তা বলে চালিয়ে দেওয়া যাবে না। এটি শোষক, শাসক, লুণ্ঠনকারীরা খুব ভালোভাবেই জানে। যে কারণে আফ্রিকাকে সবসময়ই দেখা হয়েছে আফ্রিকার বাইরের শোষকদের জবানিতে একটি দাসদের উৎস হিসেবে, অর্থাৎ আফ্রিকাকে অন্ধকার মহাদেশ হিসেবে দেখা হয়েছে। আফ্রিকাকে দেখা হয়েছে একটি সভ্যতাহীন, ইতিহাসহীন এবং সাক্ষরতার আলোহীন অন্ধকার একটি মহাদেশ হিসেবে। এবং এই দেখার পেছনে যে রাজনীতি, সেই রাজনীতির উদ্দেশ্যই ছিল আফ্রিকার সম্পদ, আফ্রিকার যে ঐতিহ্য, আফ্রিকার ইতিহাস তা চুরি করা। এবং এই যে লুণ্ঠন, আফ্রিকাকে শোষণ, নিপীড়ন, নির্যাতন এবং তাকে দাসের খনি বানানোর যে রাজনীতি, এই রাজনীতির কারণে, এই রাজনীতির জটিল এক মহাচক্রে পড়ে আফ্রিকার সাহিত্য বিংশ শতাব্দীর 50 এবং 60-এর দশকের আগ পর্যন্ত উল্লেখযোগ্যভাবে আমাদের নজরে আসেনি। 50 এবং 60-এর দশকে এসে আফ্রিকার ইতিহাস পাঠের ব্যাপক আগ্রহ তৈরি হয়। এই 2 দশকে আফ্রিকার বেশিরভাগ দেশ ঔপনিবেশিক শাসন মুক্ত হয়। এর আগ পর্যন্ত আফ্রিকার ইতিহাস বলতে ঔপনিবেশিক শাসন আমলে আফ্রিকার ইতিহাসকেই বোঝানো হতো। ঔপনিবেশিকতা পূর্ব আফ্রিকার ইতিহাসকে ঔপনিবেশিকরাই ধামাচাপা দিয়ে রেখেছে। এর পেছনে শোষণের রাজনীতি তো আমরা জানি। এর আরেকটি প্রধান দুর্বলতার কারণে ঔপনিবেশিকতা পূর্ব আফ্রিকার ইতিহাস বিশ্বের সামনে আসেনি। আর তা হলো এর লিপিবদ্ধ তথ্য প্রমাণের অনুপস্থিতি। এই যে ভ্যাকুয়াম বা এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানেই ইউরোপীয়দের আফ্রিকার ইতিহাসের ইউরোপীয় ভার্সন নির্মাণ করা বেশ সহজ হয়। এবং এই সুযোগে অনেক ইউরোপীয় পণ্ডিত নিজ দেশে পড়ার ঘরের চেয়ার টেবিলে বসে আফ্রিকা পরিভ্রমণে কখনো না এসেই, অর্থাৎ আফ্রিকার অভ্যন্তরে প্রবেশ না করেই আফ্রিকা সম্বন্ধে কিছু কল্পকাহিনী,
কিছু মিথ বা কাল্পনিক ইতিহাস তৈরি করা হয়। এরা তৈরি করেন নিজেদের দেশের, তাদের যে পাঠাভ্যাসের ঘর, সেই ঘরের আরাম কেদারায় বসেই তারা এই কাজ করে। দার্শনিক হেগেলও এই কাজ করেছেন। তার মতে আফ্রিকার কোনো ইতিহাস নেই, সভ্যতা নেই, সংস্কৃতি নেই, এর নৈতিকতা, ধর্মাচার, রাজনৈতিক শৃঙ্খলা বলে কিছুই নেই। তাই একে দাসত্বের শৃঙ্খল পরানোর শতভাগ অধিকার ইউরোপের আছে বলেই তিনি বিশ্বাস করতেন। তবে একথা সত্য, হেগেল নির্দেশিত পাশ্চাত্য জ্ঞান চর্চার বা দর্শন চর্চার কাঠামো সর্বজনীন নয়। হেগেল আফ্রিকার কোনো আদর্শও হতে পারেন না, কারণ হেগেলীয় যুক্তি কাঠামোর সঙ্গে আফ্রিকার লেখক দার্শনিকদের যুক্তি কাঠামো যায় না। যুক্তি কোনো দিক থেকেই কোনো বস্তু নয়, এটি একটি ইতিহাস নির্ভর কাঠামো। এই ইতিহাস এখন আফ্রিকীরা লিখতে সক্ষম এবং লিখছেও তারা। তো আফ্রিকা সম্বন্ধে হেগেল সহ পশ্চিমা দার্শনিকদের যে ধারণা, সেগুলো আমরা এর পরের আলাপে বিস্তারিত আলোচনা করব। আজকের শুরুতেই আমি বলেছি যে আমার আলাপের বিষয় আফ্রিকার শিশু সাহিত্য। আফ্রিকার শিশু সাহিত্যের নানান দিক, এর সমৃদ্ধি এবং এর যে গৌরব, তা আমি আমার আফ্রিকার সাহিত্য ভাবনা নামক গ্রন্থে একটি প্রবন্ধে লিখেছি। এর নানান দিক আমি আলোকপাত করেছি। আমি সেই প্রবন্ধ থেকেই কিছু তথ্য আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। আমার সেই প্রবন্ধের নাম আফ্রিকার শিশু সাহিত্য। আমার এই প্রবন্ধটি আমি আমার আফ্রিকার সাহিত্য ভাবনা বইটি থেকে, এর পুরোটা নয়, কিছু অংশ আপনাদের সাথে আমি পড়ছি। আফ্রিকার শিশু সাহিত্য অনেকদিন বোদ্ধা পাঠক সমালোচকের তেমন মনোযোগ আকর্ষণ করতে পারেনি। শিশু সাহিত্য শব্দবন্ধটি শুনলেই কেন জানি অনেক বোদ্ধা সমালোচক এক ধরনের ঔদাসীন্য প্রদর্শন করেন। তারা মনে করেন এটি ওজস্বী বা গভীর চিন্তা উদ্দীপক কোনো সাহিত্য প্রকরণ নয়, নিছকই ছেলে ভুলানো গল্প, শিশুদের চিত্ত বিনোদনের জন্য সরল ও তরল সাহিত্য কর্ম এটি। কাজেই এতে যথেষ্ট মনোযোগ দেওয়া বা এটি নিয়ে গভীর সমালোচনার কোনো প্রয়োজন নেই। এ কথার মধ্যে যেন যে কোনো বাতুলতা নেই, তা একটু গভীরভাবে লক্ষ্য করলেই উপলব্ধি করা যায়। অন্যান্য অনেক বিষয় নিয়ে যত সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কলোকুয়াম, কনফারেন্সের আয়োজন করা হয়, তার 4 ভাগের 1 ভাগও শিশু সাহিত্য নিয়ে আলোচনা, সমালোচনা, কনফারেন্স, সিম্পোজিয়াম বা সেমিনার এসবের আয়োজন হয় না। আমরা বড় বড় কনফারেন্সে সাহিত্যের বড় বড় বিষয় আলোচিত হতে দেখি, সেসব নিয়ে ডিবেট হয়, সেসব নিয়ে তর্ক হয়, বিতর্ক হয়, সেসবকে দেখার নানান তাত্ত্বিক
উপস্থাপনাও আমরা দেখি, কিন্তু শিশু সাহিত্য নিয়ে কেন জানি এইভাবে এতটা গভীরভাবে পর্যালোচনা খুব একটা চোখে পড়ে না। আমি বলছি না যে হয়ই না, হয়, তবে সাহিত্যের অন্যান্য প্রকরণ নিয়ে যতটা আলোচনা, সমালোচনা, সিম্পোজিয়াম, সেমিনার, কলোকুয়ামের আয়োজন করা হয়, শিশু সাহিত্য নিয়ে ততটা কিন্তু হয় না। এর কারণ ওই যে দৃষ্টিভঙ্গি, যে শিশু সাহিত্য হয়তো ওজস্বী কোনো সাহিত্য নয়, এটি নিছক ছেলে ভুলানো গল্প। শিশুকে ঘুম পাড়িয়ে দেওয়ার সময় যে চটুল ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করা হয় বা গান গাওয়া হয় বা কাল্পনিক গল্প দাদি নানি শুনিয়ে থাকেন, সেগুলোই শিশু সাহিত্যের উপসঙ্গ। এই যে ধারণা বা দৃষ্টিভঙ্গি, এখান থেকেই বা এই কারণেই শিশু সাহিত্য আমাদের গুরুত্বপূর্ণ এবং ওজস্বী চিন্তা ভাবনা বা গবেষণা থেকে বঞ্চিত হয়, বা যতটা এটি বা এই ক্ষেত্রে বা এই উপসঙ্গে আমাদের যতটা মনোযোগ দেওয়ার প্রয়োজন, ততটা মনোযোগ এটি পায় না। আবার শিশু সাহিত্যের বই প্রকাশের ক্ষেত্রেও আমরা দেখছি প্রকাশকদের এক ধরনের উদাসীনতা আছে। তো এই চিত্রটা কিন্তু শুধু যে বাংলাদেশের তা নয়, বিশ্বের অন্যান্য দেশেও আমরা দেখি যে শিশু সাহিত্যের প্রতি এক ধরনের গা ছাড়া ভাব আছে। অথচ মাতৃদুগ্ধের মতো যথোপযুক্ত সাহিত্যও শিশুদের বুদ্ধির বিকাশ, মানস কাঠামো গঠন, তাদের সংস্কৃতি মনা হিসেবে গড়ে তোলা এবং তাদের বিনোদনের জন্য অপরিহার্য নিয়ামক হিসেবে শিশু সাহিত্যের ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য। পৃথিবীর অনেক স্থানের মতো আফ্রিকাতেও শিশু সাহিত্য সাবালকদের সাহিত্যের সমান গুরুত্ব পায় না। অথচ শিশু সাহিত্য আফ্রিকার মূল ধারার সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এটির বীজ, এর উৎস মূলেই প্রথিত রয়েছে। জন্মের হিসেবে আফ্রিকার শিশু সাহিত্যের বয়স নেহাতি কম নয়। এর জন্ম এই মহাদেশের জন্মের সঙ্গেই হয়েছে, তবে লেখ্য রূপে নয়, কথ্য রূপে। বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে শিশুরা তাদের আচরণ, মূল্যবোধ, সংস্কৃতির প্রথম পাঠ গ্রহণ করতে তাদের পিতামাতা এবং পূর্বপুরুষদের কাছ থেকে গল্প শোনে। প্রজন্মের পর প্রজন্ম তাদের সন্তানদের গল্প শোনাতো স্থানীয় ভাষায়। এই গল্প শোনার মধ্য দিয়ে আফ্রিকার শিশুরা গ্রহণ করত তাদের ঐতিহ্য এবং ইতিহাসের পাঠ। গল্পকথন রীতি আফ্রিকার সমান বয়সী। আফ্রিকার লোককাহিনীগুলো শিক্ষণীয় বিষয় আশয়ে পরিপূর্ণ। স্থানীয়দের কাছে এগুলোই টেক্সট হিসেবে বিবেচিত হতো। এক প্রজন্মের ভাবনা চিন্তা তার পরের প্রজন্মের কাছে পৌঁছত এই লোকগল্পের মধ্য দিয়েই। এখনো আফ্রিকার অনেক গ্রামাঞ্চলে গল্পকথন রীতি চালু আছে। নানা উৎসবে ও লোক সমাবেশে এখনো গল্প বলার এবং শোনার আয়োজন করা হয়। যদিও শহরে এই চর্চার স্থান দখল করেছে কাগজের বই ও আকাশ সংস্কৃতি।
তবে ছাপার অক্ষরের লভ্য লোককাহিনীর পরিমাণ আফ্রিকার কথ্য লোককাহিনীর তুলনায় সংখ্যায় অনেক কম। এবং এই প্রসঙ্গে সাহিত্য সমালোচক আর্নেস্ট ইমানিয়েনু, যিনি আফ্রিকা টুডে জার্নালের সম্পাদক, তিনি তার আফ্রিকান লিটারেচার টুডে 33 জার্নালের চিলড্রেন্স লিটারেচার অ্যান্ড স্টোরি টেলিং সংখ্যার সম্পাদকীয়তে উল্লেখ করেন, অনেক প্রকাশকই শিশুদের জন্য বই প্রকাশ করতে তেমন আগ্রহ দেখান না। কেউ কেউ এতটাই সংক্ষিপ্ত পরিসরে অবজ্ঞা অবহেলা মিশিয়ে এমন ছোট ছোট বই প্রকাশ করেন যেগুলো বাচ্চাদের মুগ্ধ করা তো দূরের কথা, যথেষ্ট মনোযোগী আকর্ষণ করতে ব্যর্থ হয়। শিশুদের বইয়ে যথেষ্ট পরিমাণে ছবি ছাপানোর ব্যাপারেও এদের আছে ঢের অনীহা। যেটুকু হয় তাও সাদা কালো, কাগজের মান অতি নিম্ন, আর বাধাই প্রচ্ছদ পরিবেশনা সবকিছুর মধ্যে কেমন এক ধরনের উদাসীনতা উপচে পড়ে। এত সবের সঙ্গে অস্বাভাবিক করের বোঝা তো আছেই। এগুলোর কোনোটাই শিশু সাহিত্যের বিকাশের জন্য উৎসাহ ব্যঞ্জক নয়। এই তো শিশু সাহিত্যের বিকাশের পথে কিছু অন্তরায় আমি উল্লেখ করলাম। অথচ আফ্রিকার শিশু সাহিত্য আফ্রিকার মতোই পুরাতন। এর আরেকটি দৃষ্টান্ত আমি দিতে পারি, সেটা হলো যে আফ্রিকার গ্রামাঞ্চলে এখনো গল্পকথকদের দেখা যায়। এই গল্পকথকদের গল্প শোনানোর যে রীতি, এটি অতি প্রাচীন একটি রীতি। আফ্রিকার বিস্তীর্ণ এলাকায় 3000-এরও উপরে এথনিক বা বিভিন্ন নৃগোষ্ঠীর বসবাস, 3000-এর উপরে, আর 2000-এরও উপরে ভাষাভাষী ভাষা আফ্রিকায় প্রচলিত আছে। তো আফ্রিকার গ্রামাঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে গল্পকথকরা আছেন। এদেরকে বলা হয় গ্রিয়ট, GRIOT। এরা পুরুষও হতে পারেন, পুরুষদের বলা হয় গ্রিয়ট, আর মহিলাদের বলা হয় গ্রিয়টেস। এই নারী এবং পুরুষ গল্পকথক গল্পকথিকা এরা আফ্রিকার নানান অঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে শিশুদের গল্প শোনান এবং এই গল্পের মধ্য দিয়ে তারা তাদের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, উৎসব, তাদের মানস কাঠামোর নানান দিক এই শিশুদেরকে বলেন বা শিশুদেরকে অবহিত করেন। এভাবে শিশুরা এই গল্পগুলোর মধ্য দিয়ে শিক্ষা লাভ করে। এই গ্রিয়ট বা গ্রিয়টেসদের যে গল্প, সেগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মূল্যবান টেক্সট হিসেবে বিবেচিত হয়। টেক্সট এই অর্থে নয় যে শুধু লিখিত হতে হবে। এই টেক্সট কিন্তু কথ্য রূপে শিশুদের সামনে হাজির করা হয় এবং শিশুরাও এই কথ্য রূপ থেকেই তাদের যে ইতিহাস জ্ঞান, তাদের যে নন্দন ভাবনা, তাদের যে ঐতিহ্য সম্বন্ধে ধারণা, তা তৈরি করে। এই গল্পগুলোর মধ্যে আমরা নানান রকমের চরিত্র দেখি, চরিত্রগুলোর মধ্যে কথোপকথন দেখি, তাদের মধ্যে দ্বন্দ্ব দেখি এবং সেই দ্বন্দ্বের মধ্য দিয়ে নাটকীয়তা তৈরি করা হয়।
এবং সেখানে ভালো এবং মন্দের উপস্থাপনা এবং তাদের মধ্যে সংঘাত, শেষ পর্যন্ত ভালোর জয় আর মন্দের পরাজয়, এইভাবে শিশুদেরকে নীতি শিক্ষাও দেওয়া হয়। ভালোর প্রতি আকৃষ্ট করা হয় আর মন্দ থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়। তাহলে আমরা দেখছি যে আফ্রিকার যে গল্পকথন রীতি এবং গ্রিয়ট বা গ্রিয়টেসদের যে গল্প, সেগুলোও আফ্রিকার শিশু সাহিত্যে শিশুদের মানস কাঠামো তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে। শিশু সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে একটা শিশুর মন, মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি তৈরিতে সেই শিশুকে যে সাহিত্য পড়ানো হয়, যে গল্প শোনানো হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই গল্পের মধ্য দিয়ে শিশুর মধ্যে সর্বজনীন দৃষ্টিভঙ্গি যেমন তৈরি করা যায়, আবার এই গল্পের যদি বিকৃত উপস্থাপনা করা হয় শিশুর সামনে, তাহলে তার মধ্য দিয়ে সেই শিশুকে সংকীর্ণতা এবং নানান কুসংস্কার এবং নানান সীমাবদ্ধতার মধ্য দিয়ে সেই শিশুকে আড়ষ্ট করে ফেলা যায়। শিশু সাহিত্যের মধ্যে যদি সহিষ্ণুতার শিক্ষা থাকে, শিশু সাহিত্যের মধ্যে যদি মানবতার শিক্ষা থাকে, তবে সেই সাহিত্য শুনে পড়ে শিশু মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিকে পরিণত হয়। যেমন ধরুন, আমরা যদি শিশু সাহিত্যের মধ্যে দেখাই যে বারবির মতো ফর্সা যে সেই ভালো আর যা কিছু কালো সেটাই মন্দ, যেমনটা আমরা পশ্চিমা ফেইরি টেইলসে দেখি। অর্থাৎ ফেইরি বা পরী মানেই ফর্সা হতে হবে তাকে, আর যদি ভূত হয় তাকে কালো হতে হবে। যদি ভূত হয় তাকে অন্ধকারে থাকতে হবে। যে অন্ধকার বলে আফ্রিকাকে আহ, ঔপনিবেশিকরা লেবেলিং করে বা ব্র্যান্ডিং করে। তো এই যে যদি আমি আমি শিশু সাহিত্য পড়ে শুনে বা দেখে আমার শিশুকে বুঝতে শেখায় যে যা কিছু সাদা সেটাই সুন্দর আর যা কিছু কালো সেটাই কুৎসিত, সেটাই মন্দ, তাহলে কিন্তু সেই শিশুর মনন, মানসিকতা, দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়, সংকীর্ণতায় ভরে যায়, তার মধ্যে সাম্প্রদায়িক চিন্তা বাসা বাঁধতে শুরু করে। আবার যদি কোনো গল্পে এমন কিছু বিষয় উপস্থাপন করা হয় যেখানে দেখছি যা কিছু অনিষ্টকর তাই নারী, অর্থাৎ পেত্নী দেখছি নারী, শাকচুন্নি দেখছি নারী, অনিষ্টকারী যত সব প্রেতাত্মা দেখছি সবই নারী, এইরকম যদি গল্প উপস্থাপন করা হয় কোনো শিশুর সামনে বা শিশুদের সামনে, তবে সেই শিশুদের মনের মধ্যে একটা ধারণা, পিতৃতান্ত্রিক ধারণা, তারপর পুরুষের সুপেরিয়রিটি, নারীর ইনফেরিয়রিটি সম্বন্ধে কিছু আহ ভুল ধারণা, খারাপ ধারণা তৈরি হতে পারে। যে যা কিছু মন্দ তা নারীর সাথে থাকে, যা কিছু ভালো, যা কিছু বীরত্বের, যা কিছু ক্ষমতার তা পুরুষের অংশ, এরকম ধারণাও কিন্তু তার অবচেতন মনে তৈরি হতে পারে। কাজে শিশু সাহিত্য তৈরিতে যেমন সাবালকদের বা প্রাপ্তবয়স্কদের অত্যন্ত সতর্কতার প্রশ্রয় নিতে হবে, ঠিক একইভাবে শিশু সাহিত্য আমরা যখন শিশুদের কাছে উপস্থাপন করি, তখন আমাদের সতর্ক থাকতে হবে যেন সেই সাহিত্য শিশুর মন, মানস কাঠামো,
তার নন্দন ভাবনা, ইতিহাস চেতনাকে যেন বাধাগ্রস্ত না করে। তার শিশু সাহিত্য, যে সাহিত্য আমি শিশুকে পড়াচ্ছি, সে সাহিত্য যেন তার এই সীমাবদ্ধতাগুলোকে জয় করে বরং মানবিক মূল্যবোধে বিশ্ব নাগরিক হয়ে উঠতে সাহায্য করে, সেই রকম সাহিত্যের উপস্থাপনা যদি শিশুদের কাছে করা হয়, তবে সেটাকেই প্রকৃত অর্থে আমরা শিশু সাহিত্য বলব। যে শিশু সাহিত্য শিশুর অবচেতন মনে বিশেষ কোনো সম্প্রদায়ের প্রতি ঘৃণা অথবা সংকীর্ণতা অথবা কুসংস্কার তৈরি করে, আবার বিশেষ কোনো সম্প্রদায়ের প্রতি তার ইতিবাচক মনোভাব, পক্ষপাতিত্ব তৈরি করে, তবে আমি মনে করি সেই শিশু সাহিত্যের পুনর্পাঠ, সেই শিশু সাহিত্যের পুনর্নির্মাণ, পুনর্বিবেচনার প্রয়োজন আছে। তা না হলে একটি প্রজন্ম বা একটি জাতি ভুল ধারণায়, ভুল চিন্তায়, ভুল শিক্ষায় বিপথগামী হতে পারে। তো সেজন্যই শিশু সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠের বিষয়। এজন্যই আমি মনে করি যে শিশু সাহিত্য নিয়ে আমাদের যেমন চিন্তার বিষয় আছে, গবেষণার বিষয় আছে, অনুসন্ধানের বিষয় আছে, একই সাথে আফ্রিকার শিশু সাহিত্য যখন আমরা পাঠ করব, তখন আফ্রিকার শেকড় জেনে সেটা পড়তে হবে। এই জন্য যে আফ্রিকার শিশু সাহিত্য বলতে যদি পশ্চিমাদের চাপিয়ে দেওয়া গালিভার্স ট্রাভেলস কে বুঝি, বা পশ্চিমাদের চাপিয়ে দেওয়া আইফেল টাওয়ারের গল্প বুঝি, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া স্নোফল বা তুষারপাতের গল্প বুঝি, যে সেই গল্পগুলো হলো আফ্রিকার শিশুদের গল্প, তাহলে ভুল হবে। কারণ এই গল্পগুলো যদি আমরা আফ্রিকার শিশুদেরকে পড়তে দেখি বা পড়াই, তাহলে বুঝতে হবে যে তাদের শেকড় থেকে বিচ্ছিন্ন করার একটি রাজনীতি এর মধ্যে থাকতে পারে। এবং এটি কিন্তু চিনুয়া আচেবে উপলব্ধি করেছিলেন। তিনি তার মেয়ের স্কুলের পাঠ্যক্রমে দেখেছিলেন যে তার পাঠ্যক্রমে যে বইগুলো আছে শিশুদের জন্য, সেগুলো আফ্রিকার বই নয়, সেগুলো ইউরোপের বই। তখন কিন্তু তিনি আফ্রিকার শিশুদের জন্য শিশু সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন। যেমন তার চিকি অ্যান্ড দ্য রিভার, এটি তার অন্যতম বেশ নামকরা একটি বই, যেটি চিকি নামে একটি আফ্রিকি বালককে নিয়ে লেখা, যে বালকের স্বপ্ন সে নাইজার নদীর ওপারে শহরে যাবে এবং সেখানে যাওয়ার জন্য সে নানানভাবে চেষ্টা করে, অবশেষে যায়ও সেখানে, কিন্তু যে তার স্বপ্নভঙ্গ হয়। যে কল্পনার জগৎ তার মানুষ কাঠামোতে তৈরি হয়েছিল, ওখানে যাওয়ার পর দেখলো যে না, সেটি শহরের ধুলি, শহরের ধোঁয়ায় আচ্ছন্ন একটি জায়গা, যা তাকে আকর্ষণ করছে না, যেখানে চোর আছে, যেখানে মিথ্যা আছে, যেখানে অসততা আছে, এই সমস্ত কিছু তার শিশু মনকে বিষিয়ে তোলে এবং সে সেখানে সততার পরিচয় দিয়ে একটি দোকানে চুরি হয়। সেই চুরিতে যে সিকিউরিটি গার্ডেরও ভূমিকা ছিল, সেটি সে রাতে এক লরিতে ঘুমাতে চেষ্টা করার সময় এদের কনভারসেশন থেকে, অর্থাৎ এই সিকিউরিটি গার্ডের সাথে চোরদের কনভারসেশন শুনে সে পরের দিন সিকিউরিটি গার্ডের কথা সবাইকে জানিয়ে দেয়, পুলিশকেও জানিয়ে দেয় যে আসলে সেও এই চুরির ঘটনার সাথে যুক্ত।
তখন তাকে পুলিশ গ্রেফতার করে আর চিকিকে পুরস্কৃত করা হয়, তার স্কলারশিপের ব্যবস্থা করা হয় যেন সে ভালোভাবে লেখাপড়া করতে পারে। এই যে আফ্রিকার শিশুদের গল্প, যে শিশুরা ক্ষুধার মধ্য দিয়ে, দারিদ্র্যের মধ্য দিয়ে দিনাতিপাত করে, যাদের স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণের পথে অসংখ্য বাধা আছে, যাদের জগৎ বারবির সেই কল্পনার জগৎ নয়, যাদের জগৎ হ্যারি পটারের ওই জাদুর কাঠি দিয়ে সবকিছুকে বদলে ফেলার জগৎ নয়, যাদের জগৎ ক্ষুধায় জর্জরিত, যাদের জগৎ অপ্রাপ্তি এবং নানান রকমের বঞ্চনায় পরিপূর্ণ, যারা ভাগ্য বিড়ম্বিত, যারা সংগ্রামে লিপ্ত, জীবন সংগ্রামে লিপ্ত, এমন শিশুদের জগৎ হলো আফ্রিকার শিশু সাহিত্যের জগৎ। এবং সেই প্রকৃত আফ্রিকার জগৎ, যার সাথে আফ্রিকার শিশুদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে, তাদের শেকড়ের যোগসূত্র আছে, সেই রকমের সাহিত্য রচনা করতে ব্রতী হয়েছিলেন চিনুয়া আচেবে। এবং তিনি এই উপলব্ধি থেকেই যে আফ্রিকার শিশুদের যে ইউরোপীয় শিশু সাহিত্য পড়ানো হচ্ছে তার পেছনে একটা দুরভিসন্ধি আছে, সেই দুরভিসন্ধি হলো তাদেরকে তাদের ইতিহাস, ঐতিহ্য এবং শেকড় থেকে বিচ্ছিন্ন করা। কাজেই তিনি আফ্রিকার শিশুদের জন্য আফ্রিকার বিষয়াশয় নিয়ে আফ্রিকার শিশু সাহিত্য তৈরিতে মনোনিবেশ করেন এবং তিনি সফল হন। তার পদাঙ্ক অনুসরণ করে আফ্রিকার আরো অনেকেই শিশু সাহিত্য রচনা করেন। তবে আফ্রিকার শিশু সাহিত্য পশ্চিমা শিশু সাহিত্যের মতো পরীর গল্প নয়, বারবির গল্প নয়, বা সব সম্ভবের দেশের গল্প নয়। এখানে আমরা যেমন নগুগির উইপ নট চাইল্ড, এখানে যেমন আমরা ঔপনিবেশিকতার যে পীড়ন, সেই পীড়নে জর্জরিত একটি দেশ দেখি, যে দেশের শিশুরা, কিশোররা স্বপ্ন দেখে যে এই দেশ একদিন রাহু মুক্ত হবে। এমন বাস্তবতা প্রতিফলিত হয় আফ্রিকার শিশু সাহিত্যে নগুগি ওয়া থিয়ঙ্গর উইপ নট চাইল্ডেও আমরা সেটা দেখি। এবং আমরা যদি আরো কিছু অনুসন্ধান চালাই তবে আমরা দেখব যে আফ্রিকার শিশু সাহিত্য রচিত হয়েছে নানান ভাষায়, যেমন ইয়োরুবা ভাষায়, হাউসা ভাষায়, সোয়াহিলি ভাষা, তি ভাষা, আরবি ভাষায় আফ্রিকার শিশু সাহিত্য রচিত হয়েছে এবং হচ্ছে। তবে 1960-এর দশকে এসে আফ্রিকার প্রায় সবগুলো দেশ যখন স্বাধীনতা লাভ করে তখন স্থানীয় লেখক সাহিত্যিকগণ আফ্রিকি সাহিত্যে শিশু সাহিত্যের প্রচন্ড খরা লক্ষ্য করলেন যখন, যাদের একজন চিনুয়া আচেবে, যার কথা আমি একটু আগেও বলেছি, সেটি দূর করার জন্য আফ্রিকায় এক ধরনের প্রচেষ্টা শুরু হয়েছিল। চিনুয়া আচেবেও এই প্রচেষ্টার একজন অন্যতম অগ্রগামী লেখক ছিলেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে 1960-এর দশকের শুরুর দিকে নাইজেরিয়ায় আফ্রিকান ইউনিভার্সিটিজ প্রেস প্রতিষ্ঠিত হয়। এর প্রথম প্রকাশনার প্রচ্ছদে সদর্পে এর উদ্দেশ্য ঘোষণা করা হয়। এটি জানায় এর উদ্দেশ্য হলো এডুকেশনাল বুকস আর চোজেন টু অ্যান্সার দ্য নিডস অব নাইজেরিয়ান স্কুলস অ্যান্ড কলেজেস। এই সংস্থাটি শীঘ্রই আফ্রিকান রিডার্স লাইব্রেরি সিরিজ প্রবর্তন করে। এই প্রচেষ্টার প্রথম প্রকাশনা ছিল সাইপ্রিয়ান একওয়েন্সির
প্রাগুক্ত অ্যান্ড আফ্রিকান নাইটস এন্টারটেইনমেন্ট। তবে এর আগে আফ্রিকার শিশু সাহিত্য রচনার কিছু প্রয়াস দেখা যায়, যেমন মালাম তাফিদা জারিয়া এবং রুপার্ট ইস্ট 1934 সালে হাউসা ভাষায় রচনা করেন। জিকিন ম্যাগেই হাউসা ভাষায় রচিত হওয়ায় ব্যাপক সংখ্যক পাঠকের কাছে এটি পৌঁছতে পারেনি। এই সীমাবদ্ধতা অবশ্য একওয়েন্সি উতরে গেছেন ইংরেজি ভাষাকে তার রচনার মাধ্যম হিসেবে নেওয়ার কারণে। একথা তো সত্য যে আফ্রিকার লেখক সাহিত্যিকদের সবাই পশ্চিমা শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন। আফ্রিকার, আমি আগেই বলেছি যে আফ্রিকার শক্তি হলো এর বৈচিত্র্যতা। 3000-এরও বেশি নৃগোষ্ঠীর বসবাস, 2000-এরও বেশি ভাষা এখানে আছে। এই বৈচিত্র্যতার যেমন শক্তি আছে তেমন দুর্বলতাও আছে। দুর্বলতা হলো যে কম্প্রিহেন্সিবিলিটি, অর্থাৎ এক নৃগোষ্ঠীর ভাষা একরকম, আর এক নৃগোষ্ঠীর ভাষা আর এক রকম। কাজে এদের মধ্যে তাহলে দ্বিরালাপ বা কনভারসেশন বা ডায়ালগস কিভাবে সম্ভব? একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা দরকার। সেই জায়গায় গিয়ে আফ্রিকিরা গ্রহণ করেছে ঔপনিবেশিকদের ভাষা। কোন দেশে আমরা দেখছি ইংরেজি ভাষা সেখানকার অন্যতম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কোথাও দেখছি ফরাসি ভাষা, কোথাও দেখছি পর্তুগিজ ভাষা, যার ফলে অনেক আফ্রিকান সাহিত্যিক, বড় বড় সাহিত্যিক, তারা পশ্চিমা ভাষাকেই তাদের লেখার মাধ্যম হিসেবে নিয়েছেন। ইংরেজি ভাষায় লিখলেই সেটা ইংরেজি সাহিত্য হয় না। সাহিত্যের সংজ্ঞা নির্ধারিত হয় এর ভেতরের উপকরণ দিয়ে। চিনুয়া আচেবে লিখেছেন ইংরেজি ভাষায়, কিন্তু তার লেখার সব উপকরণ এসছে আফ্রিকার মাটি, আফ্রিকার জল, আফ্রিকার হাওয়া থেকে, আফ্রিকার মানুষের জীবনের বাস্তবতা থেকে। কাজেই ইংরেজি ভাষায় চিনুয়া আচেবে ইংরেজি সাহিত্য রচনা করেননি, করেছেন আফ্রিকি সাহিত্যের রচনা। ঠিক একইভাবে সাইপ্রিয়ান একওয়েন্সি বা মালাম তাফিদা জারিয়া বা রুপার্ট ইস্ট অথবা আমাটা আইডু অথবা নুগুগি ওয়া থিয়ঙ্গ, এরা কিন্তু আফ্রিকি সাহিত্যের এক একটি দিকপাল, এবং এরা উপলব্ধি করেছেন যে আফ্রিকার সাহিত্য হতে হবে মন মগজে, চিন্তা চেতনায়, ভেতর বাহির মিলিয়ে আফ্রিকার সাহিত্য হতে হবে, আফ্রিকার সাহিত্যই আফ্রিকান লিটারেচার। এবং সেটি তারা তাদের রচিত শিশুতোষ বা শিশু সাহিত্যেও আমরা প্রতিফলিত হতে দেখি। তো আজকের আলোচনা এটুকুই। আমি আমার প্রবন্ধের কিছু কিছু জায়গা থেকে দু একটি তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি। পুরো প্রবন্ধ পড়িনি, যেটি বেশ সময় সাপেক্ষ এবং তাতে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। এর পরের আলাপে আমি আফ্রিকার সাহিত্যের আর একটি দিক নিয়ে আলোচনা করব, এবং এভাবে পর্যায়ক্রমে কোনো আলাপে আমরা আচেবের সাহিত্যকর্ম নিয়ে, কোনো আলোচনায় সেম্বেন ওসমানের সাহিত্য নিয়ে, বা কোনো আলোচনায় আইকিউই আর্মার সাহিত্য নিয়ে আলোচনা করব, বা কোনো আলাপে আমরা নুগুগি বা এনগুগি ওয়া থিয়ঙ্গকে নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ।